করতে চাই। শ্রীলঙ্কার হামলার পরে আজকে প্রধানমন্ত্রী ও সংসদে খুব কান্নাজড়িত কণ্ঠেই জায়ানকে স্মরণ করেছেন, শোক প্রস্তাব এনেছেন। আসলে যেই খবরটি নিয়ে কথা বলতে চাই যে এই হামলার পর এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কার কর্তৃপক্ষ একে অপরকে মোটামুটি দোষারোপ করছে। প্রেসিডেন্টের অফিস থেকে বলা হচ্ছে পুলিশ প্রধান এবং প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে প্রেসিডেন্ট ছিলেন, জানার পরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না। আসলে অনেক বড় মানে রাষ্ট্রীয় একরকম যোগসূত্র আছে, এটা কি অস্বীকার করা যায় জনাব রেজওয়ানুল হক রাজা? ধন্যবাদ। রাষ্ট্রের সঙ্গে কোনো যুক্ততা আছে সেটাই আমি বলতে চাই না, বা সে সম্পর্কে আমার ধারণা নাই। কিন্তু আপনি যেটা বললেন এটি কিন্তু আমরা অনেক আগে থেকে জানি যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে একটা চরম দ্বন্দ্ব আছে। কয়েকদিন আগেও প্রেসিডেন্ট সিরিসেনা তিনি এই প্রধানমন্ত্রীকে কিন্তু যাতে তিনি সরে যান অপসারণ করেছিলেন, এবং তার জায়গায় আগের যে প্রধানমন্ত্রী রাজাপাকসে তাকে তিনি অ্যাপয়েন্টমেন্টও দিয়েছিলেন, কিন্তু কোর্টের ইন্টারফেয়ারেন্সে শেষ পর্যন্ত তিনি সেটি পারেন নাই। বর্তমান প্রধানমন্ত্রী তিনি বহাল থেকে গেছেন, যেটি প্রেসিডেন্টের ইচ্ছার বাইরে। তো দ্বন্দ্বটা প্রকাশ্য ছিল, এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে, যেটি আমরা জানতে পারছি এখন, সেটি হলো যে পুলিশ প্রধান, যাকে প্রেসিডেন্ট এখন বলছেন সরে যাওয়ার জন্য, পুলিশ প্রধান কিন্তু বেশ 10 দিন আগে তিনি কিন্তু এ ধরনের একটা হামলার আশঙ্কার খবর পেয়েছিলেন, এবং সেটি ইন রিটেন সেটি কিন্তু জমা দিয়েছিলেন। কিন্তু সেই খবরটি প্রেসিডেন্ট আজকে শুনলাম যে তিনি বলেছেন যে আমাকে এই ধরনের কোনো খবর জানানো হয় নাই। তো এটি এই যে দুই রাষ্ট্রের প্রধান দুই ব্যক্তি, তাদের মধ্যে দ্বন্দ্বের জের হিসেবে এই ঘটনাটা ঘটেছে। সেই কারণেই এখন আপনি যেটা বলছেন পাল্টাপাল্টি দোষারোপ, সেই চেষ্টা তারই ধারাবাহিকতা মাত্র। দেখেন এই ধরনের দ্বন্দ্বের বলি হলো কারা? 359 জন আজকে পর্যন্ত, এবং যারা আহত আছেন তাদের মধ্যে অনেকেই গুরুতর। এই সংখ্যা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে বলে আমাদের আশঙ্কা। এবং আমাদের সবচেয়ে কষ্ট কি, আমাদের বাংলাদেশিদের, যে আমাদের একটা জায়ানের মতো একটা 8 বছরের একটা ফুটফুটে বাচ্চা, আমরা তো তার ছবি দেখলাম, এবং যিনি শুনেছি তাতে সে পারিবারিক সূত্রে যে এই শিশুটি ওই বাড়ি তার নানার বাড়িতেই থাকতো, এবং সে সারা বাড়ি মাতিয়ে রাখতো। খুবই ইন্টেলিজেন্ট ছিল ছেলেটা। এইরকম একটি বাচ্চা আমাদের 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 নাগরিক, তাকে সে একটা নিষ্পাপ একটা শিশু, তার এই বর্বরতার ভিকটিম হতে হলো এই আমাদের এই বাংলাদেশি এই শিশুটা। এই কারণে আমাদের কষ্টটা এমনিতেই একটি চরম বর্বর ঘটনা। তারপরে আমাদের বাংলাদেশিদের হিসেবে আমাদের জন্য আরেকটু বেশি, যে এই ধরনের একটা বাচ্চাকে এই সহিংসতার বলি হতে হলো। এবং এটি যেটি প্রধানমন্ত্রী বলেছেন সত্য, যে আসলে আমরা কোন ভাষায় এটার নিন্দা করব? এটার কোনো নিন্দা জানানোর বা শেখ সেলিম ভাইয়ের ফ্যামিলিকে সমবেদনা জানানো আসলে কোনো ভাষা নাই, কিছুই বলা যায় না, মানে নিজেরা কষ্ট পাওয়া ছাড়া। তো এখন শ্রীলঙ্কার এই প্রেসিডেন্ট ভার্সাস প্রাইম মিনিস্টারের এই দ্বন্দ্বের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। এটি হয়তো পুলিশ প্রধানের যে সতর্কবার্তা দিয়েছিলেন, ইভেন গোয়েন্দা প্রধানও সতর্কবার্তা দিয়েছিলেন, তার কাছেও তথ্য ছিল। ইভেন আজকে শুনলাম যে তাদের প্রতিবেশী মানে ইন্ডিয়াও একটা শেষ দিকে আগের দিন সম্ভবত তারাও একটা সতর্কবার্তা দিয়েছে। ইন্ডিয়া কয়েক দফা সতর্কবার্তা দিয়েছে, 2 ঘন্টা আগে সতর্কবার্তা দিয়েছে। কোনো ব্যবস্থাই নেওয়া হয় না, এটি একটি রহস্যজনক ব্যাপার। ব্যবস্থা না নেওয়ার জায়গা থেকে আপনার কি মনে হয় রাষ্ট্রীয় যোগসূত্রের বিষয়টা বা কোনো রকম সংশ্লিষ্টতার বিষয় অস্বীকার করা যায়? আমি রাজা ভাইয়ের সঙ্গে একদমই একমত যে রাষ্ট্রীয় যোগসূত্র থাকার কোনো সম্ভাবনা বা আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। অবহেলার কাজ করেছে। এটা হচ্ছে কি জিনিসটা, মানে গায়ে না লাগানো বা পাত্তা না দেওয়া, গুরুত্ব না দেওয়ার একটা ব্যাপার ঘটেছে। কারণ এখন হচ্ছে কি যে এরকম খবর তো কতই আসে, আমরা মানে বিশেষভাবে পাত্তা দেই না, মনে করি যে এটা কিছুই হবে না। তাদের ভেতরেও আমার যেটি মনে হয় যে শ্রীলঙ্কান অথরিটি বা পুলিশ গোয়েন্দা সংস্থা, তাদের মধ্যে হয়তো এরকম একটা কিছু ছিল যে হয়তো এটা একটা হালকা বিষয়, বা এটা যে সিরিয়াসলি এরকম একটা জায়গায় ঘটতে পারবে। শ্রীলঙ্কা তো আসলে ওইরকম যে খুব বেশি ধর্মীয় ইয়ের জায়গাও না, মানে খ্রিস্টানের সংখ্যাও সেখানে খুব বেশি না, বৌদ্ধ ধর্মাবলম্বী সবচেয়ে বেশি, তারপরে হিন্দু। সেক্ষেত্রে সেক্ষেত্রে ওখানে যে মানে যেটি পরবর্তীকালে বলা হচ্ছিল যে ক্রাইস্ট চার্চের প্রতিশোধমূলক ঘটনা, এটি তো আমার ধারণা যে তারা ওই ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু জয় মামুন গুরুত্ব না দিয়ে কি করে থাকতে পারে? কারণ শ্রীলঙ্কা তো নিউজিল্যান্ডের মতো জায়গা না যেখানে কখনো এইসব ঘটনা ঘটে না। 86 বার হামলা হয়েছে খ্রিস্টানদের উপর, বৌদ্ধরা করেছে। গত 1 বছরে মসজিদে হামলা হয়েছে, হচ্ছে তো এগুলো তো একটা নিয়মিত
চলছেই, তাহলে কেন এটাকে গুরুত্ব না দিয়ে থাকে? না ওই তো সেটাই তো, তারা এটাকে একান্তই নিজেদের বিষয় বলে হয়তো ভেবেছে যে এটা যে ওই যে আন্তর্জাতিক সংশ্লেষ সহ যে আজকালকার যেরকম হামলাগুলো হচ্ছে আইএস বা অন্যদের যে ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর হামলা, সেরকম ভাবে এটা আমার ধারণা, আমরা তো আসলে অনুমান করতে পারি। এছাড়া একজন আরেকজনকে বিপদে ফেলার একটা কারণেও কি এই ধরনের চুপচাপ থাকা বা অবহেলা করা বা উদাসীনতা থাকা? এটা না আমার মানে আমার শুভ বুদ্ধি এই জিনিসটা মানতে পারে না যে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব, সেটার একটা প্রকাশ ঘটবে এইভাবে, এটা মানে আমার পক্ষে এটা মানা খুব কষ্টকর। মানে আমার পক্ষে বলতে যে কোনো কিন্তু বাস্তবতা কি বলে সেটাই হচ্ছে একটা প্রশ্ন। কারণ একান্তই নিজেদের বিষয় এরকম একটা খবর, আমাদের তো সাধারণভাবে এরকম 5 তারকা হোটেলগুলোতে একটা ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেখানে কিছুই নাই। বিস্ফোরক নিয়ে তারা ঢুকলো কি করে? জানার পরেও কিছু থাকলো না। ইস্টার সানডের মতো দিন যাচ্ছে, কোন নিরাপত্তা ব্যবস্থা? সাধারণ দিনেও তো নিরাপত্তা থাকবে। 5 স্টার হোটেলে তারা যে ব্যাকপ্যাকে করে যে বিস্ফোরকগুলি নিয়ে ঢুকলো, সেটি বা কি করে সম্ভব হলো? কড়াকড়ি থাকার কথা। তাহলে আসলে এখানেই প্রশ্ন জাগে, যোগসূত্রকে একদম মানে না এখন উড়িয়ে ঢাকা দেয়া শহরে যায়? আমি যদি আমার দেশের কথা বলি, যে আমাদের দেশেও কিন্তু সিকিউরিটির নামে অনেক ধরনের তল্লাশি হয়, রাস্তার চেকপোস্ট বসানো হয়, কিন্তু তারপরেও আমরা কতখানি সিকিউরড। আমাদের গাড়ির ভিতরে আমি একদিন কিছুদিন আগে, হোটেলটার নাম কি রেডিসনে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে, তো দেখলাম যে গাড়ির বনেট মানে ইঞ্জিন যেখানে থাকে সেই বনেট কভার খুলে ইঞ্জিন দেখছে, ওরা চেক করছে। তা আমার একটু কৌতূহল হলো, স্বাভাবিকভাবে আমি যে চেক করছি তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি দেখলেন? বলেন আমি দেখলাম এখানে কিছু আছে কিনা। কিছু আছে কিনা, আপনি কি ইঞ্জিনিয়ার বা আপনার কোনো ট্রেনিং আছে এই বিষয়ে যে কিভাবে গাড়ির ইঞ্জিন চেক করতে হয়, কোনো যন্ত্র আছে? কিছু তো নাই। বলে না, এমনি আমাদেরকে দেখতে বলছে তাই দেখলাম। এখন তাকে বলা হয়েছে যে তুমি গাড়ি চেক করবা, চেক করার নামে সে একটা বনেট উঠে আর ঠাস করে ছেড়ে দেয়, 10 সেকেন্ডের মধ্যে তার দেখা হয়ে গেল। তো এইভাবে তো নিরাপত্তা হয় না। এবং কোনো জায়গাতেই হোটেলের নিরাপত্তা তো রাষ্ট্রীয় পুলিশ বা সেনাবাহিনী বা অন্যরা করে না, এটা নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা থাকে বা প্রাইভেট সিকিউরিটি ফোর্স থাকে, আমাদের যে গ্রুপ 4 জাতীয় মানুষ এটা করে। শ্রীলঙ্কার কি অবস্থা সেটা আমি জানি না, কি করে ভিতরে ঢুকলো। আমার ধারণা যে বাংলাদেশের মতোই রিল্যাক্ট্যান্ট একটা অবস্থা ওখানে, যে কোনো জায়গায় যে কোনো কিছু নিয়ে ঢুকে যাওয়া যায়, এবং ভাবটা হচ্ছে যে আমরা খুব একটা কঠিন সিকিউরিটির ভিতরে আছি, প্র্যাকটিক্যালি সেই কিন্তু সেখানে কি ভাবটাও তো ওরকম মনে হলো না? কারণ আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি তাতে তো মনে হলো না যে ভাবটা আমাদের দেশের মতো মানে রিল্যাক্ট্যান্ট দেখতে লাগে, কিন্তু আসলে না। সেরকমই কি মনে হলো? সুন্দর ঢুকে গেল, যেটা ভিডিও আমরা দেখছিলাম যে পিঠে ব্যাগ নিয়ে ঢুকে গেল ভেতরে। না ওই তো, কিন্তু জিনিসটা হচ্ছে, আমার কথা হচ্ছে যে এরকম সবসময় তো, এর আগে শ্রীলঙ্কায় যারা গিয়েছে, আমার পরিচিত 2-4 জন শ্রীলঙ্কায় যাওয়া আসা করেন ব্যবসা বা ইত্যাদি কাজে, তারা মনে করে যে এটাই তো স্বাভাবিক, সবসময় তো এরকমই হয়। এখানে যে এরকম মানে অন্য কোনো ঘটনা ঘটতে পারে এটা তো তাদের কল্পনার মধ্যেই ছিল না। কিন্তু আমি একটা কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই প্রসঙ্গের সঙ্গে সম্পৃক্ত, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে এদের কোনো ধর্ম নেই। এই কথাটি খুবই সত্যি, এটি হচ্ছে একটা মানবিক কথা। কিন্তু তারপরে দুঃখের বিষয় হচ্ছে যে যারা এগুলো করে তারা কিন্তু ধর্মের নামেই করে এবং ধর্মের বিশ্বাস থেকেই তারা করে। আমরা যতই তাদেরকে ওই যে চোরের আসনে ধর্মের কাহিনীর মতো যতই আমরা এত ভালো ভালো কথা বলি না কেন তাদেরকে উদ্দেশ্য করে, তারা তো এটা মানে না। এবং তাদের যারা অনুসারী তারাও মনে করে যে না, এটা একটা ভালো কাজ হয়েছে, বা তারা তাদের আদর্শ বাস্তবায়নের জন্য এটি করছে, তারা দায় স্বীকার করছে এবং গর্ব ভরে সেটিকে প্রচার করছে, প্রকাশ করছে। এই জায়গাটা তো মনে হয় সাধারণ মানুষের বিশ্বাসের চেয়ে তাদের সেই বিশ্বাসটা এতটাই দৃঢ় যে তারা আত্মঘাতী পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, তো এই যে আত্মঘাতী হচ্ছে এবং মানুষকে তারা সেগুলি প্রচার করছে, দেখাচ্ছে, এতে কি প্রমাণিত হয়? যে মানুষের এদেরকে কোনো ধর্ম নাই তা তো না, এটা তো একটা নিজস্ব আদর্শ, উদ্দেশ্য এবং ধর্মীয় চেতনার থেকেই এই কাজগুলো করছে। সেই জায়গাটাতে বোধহয় একটা মানে সংস্কার দরকার। রাজা ভাই আপনি যদি একটু। এটা প্রকৃত অর্থে হ্যাঁ, তারা ধর্মকে ব্যবহার করছে, বাট নট দে আর ধার্মিক। ওরা ধার্মিক না, তারা ধর্মকে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করছে। সেই কথাটাই প্রধানমন্ত্রী বলছেন, বা আমরাও প্রায় বলি যে সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই। এক একজন তার এক একটা কাজ বা মিশন সাকসেসফুল করার জন্য নানা কিছুকে ব্যবহার করে। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। তবে আমার কেন জানি মনে হয় যে আইএস যে এখন ক্লেম করছে কাজটা তারা করেছে, এর আগের যে সমস্ত ঘটনা আমরা দেখেছি যারা যে আইএস সঙ্গে সঙ্গে ক্লেম করে, ইভেন বাংলাদেশে যখন ঢাকায় হলিয়ার্টিজেনের ঘটনা ঘটলো ওই মিডনাইটেই, হ্যাঁ মানে ঘটনা শেষ হয় নাই তখন, প্যারিস হামলার সময় কিন্তু আইএস পরে হামলার দায় স্বীকার করেছিল। কত পরে এরকম কিছু ঘটনা কিন্তু এক এখানে দুই 2 দিন হামলা পরে, স্বীকার করে আইএস। না 3 দিন পরে, ইনফ্যাক্ট 3 দিন পরে আইএস হামলা দেখেন না, এর আগে তো একটা ওই যে জামাত আইএস এটা করে। মিন টাইম কিন্তু আইএস এর মেরুদণ্ড তো ভেঙে গেছে। আইএস কিন্তু অনেকটাই সিরিয়াস সেই জায়গায় সেই অবস্থা নাই। আর
এইরকম দুর্বল একটা অবস্থায় যদি এরকম একটা ঘটনা তারা ঘটাইতে পারে, তাহলে তো সঙ্গে সঙ্গে ক্লেম করার কথা যে এটা আমাদের কাজ। এটা 2-3 দিন লাগলো। আমার মনে হয় যখন কেউ ক্লেম করছে না, তখন তারা একটা সুযোগ নিয়েছে বলে আমার ধারণা। কারণ আইএসের সেই অবস্থা এখন নাই। আর এত বড় যে একটা অর্গানাইজড ওয়েতে যে কাজটা হয়েছে, এবং এটাকে যে শ্রীলঙ্কার সরকার যেটি বলছে যে লোকাল একটা এনটিজে, ন্যাশনাল তৌহিদ জামাত, এরা তো এমন কোনো বড় কোনো সংগঠন না। এত তাহলে তো আমার শক্তিশালী মনে কেউ হয় যেন আন্তর্জাতিক সংশ্লিষ্টতা বা আইএস এর সংশ্লিষ্টতা এটা আসলে একটা রহস্যজনক ঘটনা। আমরা আসলে না, এটা এখন এখন জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে যখন কোনো হামলার ঘটনা ঘটে, এখানকার ছেলেপেলেরা, জঙ্গিরা এটা ঘটায়, তারা বলে যে আমরা আইএস এর লোক। কিন্তু আমাদের সরকারের থেকে বলা হয় যে বাংলাদেশে আইএস এর কোথাও কিছু নাই, এরা হচ্ছে ওই হরকাতুল জিহাদ, তারপরে আর কি লোকাল। তো শ্রীলঙ্কার ক্ষেত্রে সেরকম হওয়াও বিচিত্র কিছু না, যে হয়তো তারা আইএস এর সরাসরি কিছু না, কিন্তু আইএস এর সঙ্গে তাদের এক ধরনের আত্মিক বা আদর্শিক, মানে নেগেটিভ আদর্শিক যোগাযোগ আছে। সেই কারণেও হয়তো হতে পারে যে আইএস তাদের দায় নিয়েছে। ডেইলি মেলে একটা খবর বেরিয়েছে যে তাদের পরিচয়, যারা হামলায় অংশ নিয়েছে তারা সবাই উচ্চশিক্ষিত এবং ধনী পরিবারের সন্তান, যেটা আমাদের হলি আর্টিজানের যারা পার্টিসিপেট ছিল মিল আছে। আবার শ্রীলঙ্কা গভর্নমেন্টের পক্ষ থেকে গোয়েন্দারা বলেছে যে 9 জন অংশ নিয়েছিল। একটা ছবি আমরা দেখি, ভিডিও দেখেছি, সবাই কালো কাপড় পরা, পিছনে একটা আরবিতে কিছু একটা লেখা। তারা বলছে যে তাদের পরিচয় সম্পর্কে কিছু বলছে, আবার কিন্তু ওই এনটিজেকেই সরকারের আঙ্গুলটা ওইদিকেই। তো আমার মনে হয় যে অনেক এটি এখনো পরিষ্কার না আসলে, যে ঠিক এক্স্যাক্টলি কারা কাজটা করলো এটি বুঝতে এই হয়তো বিষয়টা একটু কি সময় আসলে খুব পরিষ্কার হওয়া যাবে? কারণ সেই যে আবার রাজনৈতিক দ্বন্দ্ব রয়ে গেছে, নিজেদেরকে শুরু থেকে দোষারোপের জায়গাটাই রয়ে গেছে, একদম পরিষ্কার কি হবে মনে হয়? জানি না, তবে আমার বিশ্বাস, মামুন যেটা বলেছে আমি ওর সঙ্গে একমত, যে দুইজনের দ্বন্দ্বের কারণে এরকম ঘটনা ঘটানো, এটা কি তো মানে চিন্তাও করা এটা যায় না। এই মানে কিন্তু আমার কেন জানি মনে হয় না, জানেন, যে এইটার সাথে এটার একটা যোগসূত্র থাকতে পারে। কিন্তু এই দ্বন্দ্বের কারণে এরকম একটা বিভৎস ঘটনা ঘটিয়ে কার লাভ হলো আসলে? কারো কি লাভ হলো? দুই পক্ষের কারো? কিন্তু কারো হয়তো বেশি ক্ষতি হয়েছে, এরকম করে তো হতে পারে, হতে পারে যে বা যেটা প্ল্যান ছিল আর মানে করে না, সেভাবে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের চেষ্টা, অনেক এরকম সময় তো আপনার- কিছু হ্যাঁ, একদমই রাইট সেটা কিন্তু এই ঘটনার পর থেকে আরেকটা জিনিস যেটি আমার মাথায় ঘুরছে, সেটি হচ্ছে যে শ্রীলঙ্কা বা আমাদের প্রতিবেশী দেশগুলিতে তো আমাদের দেশের লোকজন ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করে, বেড়াতে যায়, চিকিৎসার জন্য যায়, পড়তে যায়, কাজ করতে যায়, ব্যবসা করতে যায়, নানা কিছু। তো সেখানে আমরা কোথায় নিরাপদ আসলে সেটি, এবং এই যে শেখ সেলিমের মতো মানুষ, তার নাতি ওখানে, মানে এটা তো আমার আজকে জানাজার ঘটনায়, মানে ওখানে বোধহয় যত মানুষ গিয়েছে সবার চোখে পানি পড়েছে, চোখে পানি এসছে আজকে। বাট এটা কোনোভাবে মানা যায় না। এরকম একটা নিরীহ শিশু বলে না, সকলেই নিরীহ, কোনো তো আর জঙ্গিকে মারা হয় নাই বা কোনো খুনের আসামিকে ওখানে গুলি করে বা বোমা মেরে মারা হয় নাই। নিরীহ মানুষদের উপরে এরকম আক্রমণের ঘটনা ঘটছে। তাহলে আমরা কোথায় দাঁড়াবো? আমরা কোথায় যাব? কোথায় আমরা নিরাপদ? এই মানে আমি জানি না এই প্রশ্নের উত্তর কি। না, সেটা তো নিউজিল্যান্ড মসজিদ, যেখানে পুলিশের হাতে কোনো আর্মস কখনো থাকে না শুনেছি। হ্যাঁ, তাদের হাতে বড় জোর এর আগে নরওয়েতে হামলা হয়েছে, যেটা থেকে অনুপ্রাণিত হয়েই নিউজিল্যান্ডের হামলা চালিয়েছে সেই হামলাকারী। কোথায় সেটা আসলে একটা বড় প্রশ্ন। আরেকটা বিষয় জানতে চাই, এই যে ভারত যে বারবার একাধিকবার তাদেরকে সতর্ক করেছে, মানে শ্রীলঙ্কান কর্তৃপক্ষকে সতর্ক করেছে, ভারত বলছে 2 ঘন্টা আগেও তারা সতর্কবার্তা পাঠিয়েছে শ্রীলঙ্কাকে, তাহলে ভারত তাদের নাগরিকদের কেন সচেতন করলো না? ভারতেরও তো 8 জন নাগরিক মারা গেছেন। না, এখন ইন্ডিভিজুয়ালি নাগরিকদেরকে কিভাবে সচেতন করে না, রেড অ্যালার্ট জারি করে, ভারতের মানে তার দেশের নাগরিকদের যাতায়াতে বা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়, নানান রকম কিছু তো আমরা দেখি। বাংলাদেশে তো প্রায়ই হয় এরকম, রেড অ্যালার্ট জারি হচ্ছে, কিছু হোক বা না হোক রেড অ্যালার্ট জারি। একটা প্রশ্ন, ভারত তো তাদের হাইকমিশন, তাদের যে এমবাসি আছে সেখানে তো বলতে পারতো যে একটা অ্যালার্ট জারি করো ফর আওয়ার ন্যাশনালস, এরকম কিছু করতে পারতো, যেটি প্রায়ই তো আমাদের দেশের অনেকে বিদেশে করে না। এবং অ্যালার্টের মাত্রা কমলা হয়, লাল হয়, তারপরে আবার সবুজ হয়, এরকম বিভিন্ন কালার আছে। তো না শারমিন, আপনি যে প্রশ্নটা এখন করলেন, এরকম এটি সহ আসলে অনেকগুলি প্রশ্নর উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় যে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এটার সম্পর্কে একটু ধারণাটা আরো একটু পরিষ্কার হওয়ার জন্য। এই মুহূর্তে এসব প্রশ্নের কোনো জবাব নেই আসলে। এসব প্রশ্নের জবাব আসলে পাওয়া যাবেও কিনা সেটি নিয়েও পাওয়া যাবে না, কারণ কোনোদিনও পাওয়া যায় না। এবং আনফরচুনেটলি শুনতে খারাপ লাগে, কিন্তু এই সব আলোচনা করতে করতে আরেকটা বড় ঘটনা ঘটে যাবে কোথাও, তখন আমরা আবার সেটা নিয়ে আলোচনা করতে থাকবো, এটি চাপা পড়ে যাবে। সেটি তো সবসময় হয়, বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যমগুলোতে তো সেটি নিয়মিত। আমাদেরও এরকম হয়, দেখেন এই যে আমাদের একটা প্লেন হাইজ্যাক করার চেষ্টা হইলো মাঝখানে, সোকল হাইজ্যাক করার চেষ্টা, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায় না যে ওটা যদি আসল পিস্তল নাও হয়, খেলনা পিস্তল তো বটেই, তো সেটিই তো নিয়ে যাওয়া
কথা না, ওটি নিয়ে যা দিতে পারারও তো কথা না, সেটি নিয়ে কেন কিভাবে ওই ছেলেটা এটি নিয়ে ঢুকতে পারলো, এই প্রশ্নের কিন্তু জবাব নেই। সেটি তো আর ঢুকতে যদি পারলোই, মানে এটা যদি খেলনা পিস্তলই হয়, তাহলে সেই লোকটাকে ওভাবে মেরেই ফেলা কেন, তার কাছ থেকে কোনো তথ্য পাওয়ার আগে? সেটি মেরে ফেলার মাধ্যমে তো আর তথ্যের কোনো সুযোগ রইল না। আমরা কোথায় নিরাপদ, আপনি যে প্রশ্নটি করছিলেন জয় মামুন, আসলে এই নিরাপত্তার জন্য আমরা চেষ্টা কতটা করছি? কারণ জঙ্গি দমন করছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, অনেকগুলো অভিযান আমরা একের পর এক দেখেছি, কিন্তু সেই যে আদর্শিক জায়গাটা আপনি বলছিলেন, সেটার জন্য আমরাই বা কতটা কাজ করছি? আমাদের ভিতরেও আমার মনে হয় যে ওই ধরনের একটা রিল্যাক্টেন্ট ভাব আছে, এবং আমরা মনে করছি যে আমাদের সরকার, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ, র্যাব এরা অনেক ভালো কাজ করছে, ফলে আমরা বোধহয় খুব একটা সেফ। আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না যে আমরা কখনো কোথাও কোনো দিনের জন্য সেফ। প্রতিনিয়তই এটাকে একটা কঠিন মনিটরিং এর মধ্যে, কঠিন নজরদারির মধ্যে রাখা দরকার, এবং একটুখানি কি বলে গা ঢিলা দেওয়ার মতো, যে বাংলায় আমরা শব্দ বলি, একটুখানি গা ঢিলা দিলেই কিন্তু ওরা ঢুকে যাবে। কারণ আমার ধারণা যে এরা পৃথিবীর সব জায়গায় কম বেশি ওত পেতে থাকে যে কোন জায়গা দিয়ে আমরা ঢুকবো, কোথায় মানে ছিদ্র খুঁজে পাওয়া যাবে, এবং তারা সেই ছিদ্র খোঁজার অপেক্ষা করে। আমি বাংলাদেশ সরকারকে, প্রশাসনকে, পুলিশকে, র্যাবকে বা আইন শৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আমরা এক ধরনের হলি আর্টিজানের পরে ওরকম বড় কোনো বাংলাদেশে ওরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটি আমাদের নাগরিকদের বা সরকারের বা কারোরই এটি মনে করার কোনো কারণ নেই যে গত 2 বছর ঘটেনি বলে আরেকবার ঘটবে না। সেই জন্য এই ব্যাপারটাকে একটা সবসময় হাই প্রায়োরিটি বলতে যেটা বোঝায়, হাই প্রায়োরিটি দিয়ে এই সিকিউরিটির জিনিসটাকে মাথায় রাখতে হবে, এবং নাগরিকদেরও একটু সচেতন হওয়ার দরকার আছে যে আমাদের এটি ভুলে গেলে চলবে না যে আমরা সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকি। আমাদের আশেপাশে মানুষজন কে কোথায় কি করে, এই যে ছেলে পেলেদেরকে মানুষ, বাবা মায়েরা মসজিদে পাঠিয়ে খুব নিশ্চিন্তে থাকেন যে মসজিদে গেলেই ছেলে ভালো হয়ে যাবে, ব্যাপারটা তাও তো না। মসজিদে গিয়ে সে শুধু নামাজ পড়ে নাকি অন্য কিছু করে সেটিও খোঁজ খবর নেওয়ার মসজিদে কেন, কোথায় গিয়ে কি করে, সবখানেই তো না। মানে একটা সময় আমরা যখন ছোট ছিলাম, বন্ধুদের আড্ডায় হতে পারে, মানে আমাদের প্রজন্মের সময় মনে করা হতো যে মসজিদে যেহেতু যায় ওই ছেলে, এর চেয়ে ভালো ছেলে আর হয় না। অন্যরা ক্লাবে যায় বা অমুক জায়গায় যায় তারা খারাপ ছেলে, কিন্তু যারা মসজিদে যায় তারা ভালো ছেলে। কিন্তু এখন তো মসজিদও নিরাপদ না। দুই রকম, মানে একটা হচ্ছে মসজিদে হামলা হতে পারে, আবার মসজিদে হামলার পরিকল্পনাও তৈরি করা হয়। মসজিদ মাদ্রাসা কোনোটাই না, মসজিদ মাদ্রাসা, ইভেন ইউনিভার্সিটি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোন জায়গায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে না কেন বাদ দিবেন? বদনাম তো নানাভাবে আগেও ছিল, কিন্তু এখন আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে মাদ্রাসায় তার সহপাঠীরা নুসরাতকে গায়ে আগুন ধরা দিল, এবং একজন সেই অপারেশনে অংশ নেওয়ার পর গিয়ে আবার পরীক্ষাও দিয়েছে ওই দিন। কোথায় আছি? মানে গায়ে আগুন দিয়ে একটা মানুষকে পুড়িয়ে মেরে। একটা বিরতিতে যেতে হবে আমাকে। শুধুমাত্র এখানেই কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামত যখন দেখি তখন তো মনে হয় সেখানেও যেন এই আদর্শের একটা প্রতিফলন কোথাও কোথাও পাওয়া যায়। সেটা একটা আলোচনার বিষয়। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আরো প্রসঙ্গ নিয়ে ফিরবো। দর্শক থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে কথা বলতে চাই আরেকটি সংবাদ নিয়ে, সেটি হচ্ছে তারেক রহমানের বন্ধু ব্যবসায়িক সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনকে আজকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত, এবং তিনি সে সময় আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু তার বন্ধু জনাব তারেক রহমান, তিনিও অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত এবং 21শে আগস্ট মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। গত বছর থেকে সরকার খুব জোরালোভাবে বলছে যে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, প্রচেষ্টা চলছে। কি মনে হয় জয় মামুন, আসলে এটির অগ্রগতি কতটা? এটি তো আসলে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা খুব সহজ না, কারণ এর আগেও আমরা বহুবার কথাবার্তা শুনেছি, এবং তারেক রহমান তার ব্রিটেনের বা ইউকেতে তিনি যে স্ট্যাটাসে ওখানে আছেন সেখান থেকে চাইলেই তাকে যে ফিরিয়ে আনা যাবে সেটি মনে হয় না, আমি যতটুকু শুনেছি বা যোগাযোগ করে জেনেছি। এবং তিনি সেখানে এক ধরনের নিরাপত্তার ভিতরেই আছেন, এবং তিনি এটি প্রমাণ করতে পেরেছেন ওখানে যে বাংলাদেশে তাকে যদি ফিরিয়ে আনা হয় তাহলে তার জীবন সংকটাপন্ন হবে, এবং সেই কারণে তাকে মানে বাংলাদেশ সরকার বা দূতাবাসের মাধ্যমে যতবারই আলাপ আলোচনা হয়েছে তো খুব একটা ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। আজকেও কিন্তু যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি বাংলাদেশে এসেছেন, পররাষ্ট্র সচিবের সাথে কথা বলেছেন, এবং সেখানেও বন্দি প্রত্যর্পণ চুক্তির বিষয়ে কথা হয়েছে। এটা কিন্তু বড় সমস্যা যে এই যে দুই দেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি সেটি নেই।
তো সেই কারণে এটা আরো কঠিন তাকে না, কিন্তু আনা। বন্দি বিনিময় চুক্তি আর এই তারেক রহমানের কেস কিন্তু আলাদা। বন্দি বিনিময় চুক্তি হচ্ছে যে বাংলাদেশের কোনো একজন অপরাধী, মানে কোনো একজন নাগরিক ব্রিটেনে বা আমেরিকায় কোনো একটা অপরাধ করলো, তাকে সেখানে আটক করা হলো। আবার একইভাবে আমেরিকার বা ব্রিটেনের কোনো একজন নাগরিক বাংলাদেশের মাটিতে কোনো একটা অপরাধ করলেন, তাকে এখানের কারাগারে আটক করা হলো। চুক্তি থাকলে পরে এই বন্দি বিনিময় করা যাবে যে বাংলাদেশের বন্দিকে আমেরিকা বা ব্রিটেন বা চায়না তার দেশে নিয়ে যাবে, আর বাংলাদেশের নাগরিককে এই দেশের কারাগারে পাঠানো হবে। মানে তার মানে এইটি কি হচ্ছে এই না, কিন্তু যদি বিনিময়ে- ওখানে কোনো বন্দী না বিনিময়ে- থাকেন তাহলে কি এখানকার বন্দী মানে না। এখানকার যিনি আছেন সেখান থেকে ফেরত চাওয়া যায় হ্যাঁ না? যাবে, যদি ওই চুক্তি থাকে, সেটাই মানে তো দুই নেই। পক্ষ থেকেই পারা যাবে। কিন্তু তারেক প্রথম রহমান তো কথা ওখানে হচ্ছে বন্দী যে- নন। কিন্তু Right. বাংলাদেশে তো বন্দী ছিলেন, মানে না হতেন। না না, কোথায় বন্দী ছিলেন? তিনি তো না, কিন্তু মামুন কিন্তু সরকারিভাবে কিন্তু তিনি বলা তো- হচ্ছে যে এই চুক্তি না থাকার কারণে তাকে ফিরিয়ে আনাটা কঠিন হচ্ছে, সরকারিভাবে অনেক কিছু বলা হয়। এবং চুক্তি করার জন্য সরকার, বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে এবং এটি তারা করতে চাচ্ছে। কিন্তু তারেক রহমান তো যুক্তরাজ্যের বন্দী নন। কিন্তু বাংলাদেশের তো বন্দী না, হতেন। বাংলাদেশের বন্দী না তো তিনি। তিনি তার বিরুদ্ধে এতগুলো না, সাজা আছে, বাংলাদেশের থাকলে বন্দী কি না, হতো? বাংলাদেশের মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত আসামি। হ্যাঁ, তো এখন তাকে সেই তো দণ্ড তো তাকে যদি বাংলাদেশে থাকতেন তাহলে তো সেই দণ্ড তাকে জেলখানায় পোহাতে হতো, ভোগ করতে হতো। বন্দী না, এখন যেটা হবে আইন হলে সম্ভবত যদি লন্ডন ব্রিটেনের পুলিশ তাকে অ্যারেস্ট করে, হ্যাঁ তাহলে তাকে এই হ্যাঁ, চুক্তির ব্রিটেনের পুলিশ আওতায় যদি তাকে এই আইনের আওতায় অ্যারেস্ট করে তখন তাকে বাংলাদেশে আনা সম্ভব হতে পারে, কিন্তু গ্রেপ্তার না করলে তাকে আনা সম্ভব না। মানে মুক্ত সেই নাগরিক চুক্তি হিসেবে হলেও সম্ভব না। মুক্ত নাগরিক হিসেবে সম্ভব না। তাহলে এত বন্দী প্রত্যর্পণ চুক্তির বিষয়ে এত জোর কেন? এটাই আমাদের আইন বিশারদরা ভালো বলতে পারবেন, কিন্তু অনেক জায়গাতেই তো এরকম চুক্তি আছে, কিন্তু তারপরে তো আমরা আনতে পারি না। আমরা কি বঙ্গবন্ধুর খুনিদেরকেও তো ফিরিয়ে আনতে পারি নাই? আরেকটি সেখানে তো আমাদের বঙ্গবন্ধুর খুনি যেমন কানাডায় যিনি আছেন, কানাডা মৃত্যুদণ্ড বিরোধী দেশ হবার কারণে তার মৃত্যুদণ্ড হয়েছে যিনি আছেন, তাকে ফিরিয়ে নূর দিচ্ছেন না। চৌধুরী, হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া হয়তো ফিরিয়ে আনা হয়তো সম্ভব হতো বা সহজ হতো, তেমনটি তো সরকারের পক্ষ থেকে বলা হয়। তার মানে বন্দি বিনিময় চুক্তি হলেও আসলে খুব লাভ হবে না বলে মনে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে তারেক রহমান অলরেডি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রাপ্ত একজন মানুষ। তাকে গভর্নমেন্ট, ওইখানকার গভর্নমেন্ট পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছে। তো সেটি এখন সরকারের উপরে অনেকখানি রেসপন্সিবিলিটি বর্তায়। সে ধরনের স্ট্যাটাসে যখন কেউ থাকে তখন তাকে তার দেশে ফেরত পাঠানো, সেটিরও না না, এটা সম্ভব না তো, কারণ অনেক জাতিসংঘের আইনগত যে জটিলতা আছে। কনভেনশন অনুসারে তিনি ওখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, সেই পেয়েছেন, হ্যাঁ অলরেডি হ্যাঁ পেয়েছেন এবং সেখানে তিনি একটা নিরাপত্তার কারণেই তো তিনি বলেছেন যে আমার বাংলাদেশে আমার জীবন নিরাপত্তার হুমকি, জীবনের জন্য নিরাপত্তার বিঘ্নিত হবে ওখানে গেলে। ফলে এখন তাকে ওইখান থেকে সেই স্ট্যাটাস উইথড্র করে তাকে গ্রেফতার করে এখানে পাঠানোটা আমার মনে হয় না এত সহজ। আরও একটি বিষয় আজকে ব্রিটিশ পররাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেটি দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছেন তারেক জুবাইদার 3টি ব্যাংক অ্যাকাউন্ট লন্ডনে যেটি আছে সেটি জব্দ করার নির্দেশ দিয়েছেন। অনেক আলোচনা হচ্ছে বাংলাদেশে সেটি নিয়ে। আজকে পররাষ্ট্র সচিবকে যখন জিজ্ঞাসা করেছেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন যে বাইরের কোনো কর্তৃপক্ষের, কারণ আদালত বা কোনো কর্তৃপক্ষের ব্রিটিশ দের উপরে কোনো এখতিয়ার নেই, ব্রিটিশ ব্যাংকগুলোর উপর কোনো এখতিয়ার নেই। না না, ব্রিটিশ আমেরিকার কোনো ব্যাংক, মানে আদালত যদি বলে যে বাংলাদেশের সোনালী ব্যাংকের জয় মামুনের অ্যাকাউন্ট জব্দ করে দাও, সেটা কি সোনালী ব্যাংক দিবে নাকি? সোনালী ব্যাংক ইজ রান বাই দ্য ল অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যদি কোনো কিছু নির্দেশনা দেয়, বাংলাদেশের আদালত নির্দেশনা দিলে সেটি সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক। তাহলে এমন আদালতের আদেশ কেন? তো এখন এক আদালত তো আরেক দেশের উপরে খবরদারি করতে পারে না, তাহলে তো আর মানে পৃথিবীতে একটা আদালত থাকলেই হতো, দেশে দেশে আলাদা আলাদা আদালত দরকার ছিল না। এগুলি হয় কি, মানে এক ধরনের গিমিক তৈরি করার জন্য অনেকে অনেক কথা বলে, পলিটিশিয়ানরা আরো বেশি বলেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশের মানে ব্রিটেনের ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে আদালতের হুকুম দিয়ে কিভাবে বন্ধ করা সম্ভব? তাহলে তো পৃথিবীতে মাফিয়া বা এই যে বড় বড় অর্থ পাচারের সুইস ব্যাংক, আরো কি জানি ব্যাংক ছোটবেলা থেকে শুনে আসছি, সেই সব ব্যাংক আদালত হুকুম দিত আর সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেত, কোথাও কেউ কোনো টাকা পাচার করতে পারতো না। সেটা তো সম্ভব না প্র্যাকটিক্যালি, হচ্ছে তো টাকা জি, পাচার। জনাব রেজওয়ানুল হক রাজা, আপনার কাছেও একই প্রশ্ন, তাহলে এরকম আদেশ কেন? এটি আসলে এটি নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় যে না, আমরা উই আর নট দ্য প্রপার পারসন। এখন দেখেন এই বিষয়টা নিয়ে দুই পক্ষ দুই রকম বলছে। বিএনপির একজন আইনজীবী বলছেন যে এই এখতিয়ারই নাই তাদের, আবার দুদকের আইনজীবী বলছেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম, এর আগে ঘটেছে, তার মানে উদাহরণ আছে। এখন এটি বা তারেক রহমানকে আমি চাই তারেক রহমান বাংলাদেশের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, তার বাংলাদেশে তাকে এনে দণ্ড কার্যকর করা হোক, সেটি আমরা চাই। কিন্তু এটি সম্ভব কি সম্ভব না,
আইনে কি বলে সেটি তো অত বিস্তারিত বলতে পারবো না। তবে ব্রিটিশ আইন যদি তাকে যদি অ্যালাউ না করে তাহলে তো তাকে বহুত আগেই দেশে ফেরত আনা সম্ভব ছিল। সেটি সরকার দেখুক, চুক্তি প্রয়োজন হলে চুক্তি করুক বা যাই হোক। বাট এখন পর্যন্ত আমরা যেটা চাই যে না, এই শাস্তি হয়েছে, একাধিক মামলায় হয়েছে। ইভেন 21শে আগস্টের মতো বর্বরচিত একটি গ্রেনেড মামলার রায়ও তার যাবজ্জীবন হয়েছে। এই ধরনের অপরাধের তো শাস্তি ভোগ করাই উচিত। এখন সরকার কীভাবে তাকে ফেরত আনবে, আদৌ আনতে পারবে কিনা সেটি নিয়ে আমাদের ওইভাবে কনক্লুশনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রেও কোর্ট আদেশ দিয়েছে, সেটা এক্সিকিউট করতে পারবে কি পারবে না সেটা কোর্ট আদালত বুঝবে বা সরকার বুঝবে। সেক্ষেত্রে আসলে পারবে না বা কেন কোর্ট দিল, আইনে কভার করে কিনা সেইটা বলার মতো সেই নলেজ আমাদের নাই। সুতরাং এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই। আমরা একটা বিরতিতে যাই, আর একবার বিরতির পরে আমরা অনলাইনের খবরগুলো নিয়ে একটু কথা বলবো। দর্শক থাকুন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। দেখে নিয়ে অনলাইনে সবশেষ কি খবর আছে। শুরুতেই প্রথম আলো। ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, ডক্টর কামাল বলছেন। খবরটি একটু দেখতে চাই, তিনি আর কি বললেন সেটাও একটু জানতে চাই। ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। একটি লাইন পড়তে চাই। আজকের বৈঠক থেকে ঐক্যফ্রন্ট বিভিন্ন কর্মসূচির কথা জানায়, কর্মসূচির ঘোষণা দেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। কর্মসূচিগুলো কি সেটি দেখতে চাই। 30 এপ্রিল বিকেল 4টায় রাজধানীর শাহবাগে জমায়েত করবে ঐক্যফ্রন্ট। এটি হচ্ছে নুসরাতকে পুড়িয়ে মারার প্রতিবাদে। এবং অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে নোয়াখালী, রাজশাহী সহ বিভিন্ন জেলায় গণশুনানির জন্য নাগরিক সভা আর রোজার মাসে সুধী সমাবেশ। এই হচ্ছে কর্মসূচি। জয় মামুন, কি বলবেন কর্মসূচিগুলো নিয়ে? আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে তারা খুবই সম্মানিত শ্রদ্ধেয় নাগরিক, আমাদের দেশের সিনিয়র সিটিজেন। তাদের একটা কথার গুরুত্ব আছে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তারা ইতিমধ্যে নিজেদেরকে চরমভাবে ব্যর্থ প্রমাণ করেছেন। ফলে ওই ডক্টর কামাল হোসেনের চেম্বারে অথবা আসম আব্দুর রবের উত্তরার বাসায় বসে বৈঠক করে খুব বড় কোনো কর্মসূচি সফল করা যাবে বলে আমার মনে হয় না। আর সেই সব কর্মসূচির সঙ্গে দেশের গণমানুষেরও কোনো সম্পৃক্ততা আছে বলেও মনে হয় না। এই জন্য আমার যেটি ধারণা যে এইসব কর্মসূচি একটা পত্রিকায় নাম আসতে হয়, টেলিভিশনের খবরের মধ্যে তাদের থাকাও দরকার। সেই সব কারণে তারা এইসব দুদিন পর পরে মিটিং করেন বা বিভিন্ন কর্মসূচি দেন। কিন্তু এইসব কর্মসূচিতে বা এই ধরনের এসি রুমের বৈঠকের রাজনীতিতে দেশের মানুষের খুব একটা কিছু যায় আসে বলে আমার মনে হয় না। না, আমি ঠিক ওইভাবে বলতে চাই না। বাট ওনাদের তো একটা জোট আছে, জোটটা তো যে আছে এটার অস্তিত্ব তো প্রমাণ করারও বিষয় আছে। আর এগুলি আমি মনে করি দরকারও আছে। শুধু একতরফা সব কিছু হচ্ছে, প্রধান বিরোধী দলের বিএনপি এককভাবে সে ভূমিকা পালন তো করতে পারেই নাই। এখন একটা ঐক্যফ্রন্ট হয়েছে, সেখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে। আমি তো খুব খুশি হতাম তারা যদি রাজনৈতিক কর্মসূচি দিতে পারতো বা সেই কর্মসূচিতে তারা মাঠে থাকতো। তারা তো থাকেন না কখনো। কিন্তু আজকের বৈঠকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে তো থাকতে হবে না বড় কিছু করার জন্য। তো কিন্তু আমি ওটার সাথে একমত যে আপনি ওই একজন ডক্টর কামাল হোসেনের চেম্বারে বসে মিটিং করে এই ধরনের সুধী সমাবেশ, এই জাতীয় প্রোগ্রাম দিয়ে কিছু হবে না। তারা যদি আসলে কিছু করতে চান তাহলে আরও সেই রকমভাবে পাবলিক যাতে সম্পৃক্ত হয় সেই ধরনের কর্মসূচি দিতে হবে। সেই ধরনের কর্মসূচি দেওয়ার জ্ঞান গরিমা তাদের তো আছে। তারা তো সবাই পোর খাওয়া রাজনীতিবিদ। তো সেই দিকে তারা কেন যাচ্ছেন না সেটা একটা প্রশ্ন। আমি পরের খবরে যাই। এবং এই বৈঠকে বিএনপি অনুপস্থিত, ছবিতে অন্তত দেখা যাচ্ছে না তাদের। পরের পত্রিকায় চলে যেতে চাই। বিডি নিউজ। শ্রীলঙ্কার বিষয়ে আলোচনা করেছি। শরবতের ঘটনাকে নাটক বললেন ওয়াসার এমডি। এবং এই সাথে আরো 2 দিন তাপদাহের পর ঝড় বৃষ্টির আভাস। শরবতের ঘটনাকে নাটক বলেছেন। গতকাল আমরা এই পুরো ঘটনাটি দেখেছি। জুরাইনের একজন বাসিন্দা মিজানুর, তিনি এই মানে যদি ওয়াসার এমডির কথা বলি তাহলে তিনি এই নাটকটি করেছেন। আর মিজানুর রহমান কি বলেছেন সেটিও একটু দেখতে চাই। যুগান্তরে দেখছি মাথায় গোলমাল বিষয়ে ওয়াসার এমডিকে সেই মিজানুরের চ্যালেঞ্জ। ওয়াসার এমডি বলেছেন মাথায় গোলমাল আছে মিজানুরের, আর মিজানুর চ্যালেঞ্জ করেছেন ওয়াসার এমডিকে। এটি নিয়ে কিছু বলবেন আপনারা? না, এটি নিয়ে আসলে বলার কিছু নেই, কারণ মিজানুর যেটি করেছেন এটি খুবই অভিনব একটি প্রতিবাদ এবং আমি মনে করি যে এটি খুব ভালো একটা জিনিস। মানে সবকিছুরই প্রতিবাদ হওয়া উচিত এবং সেই প্রতিবাদ মানে এমন না যে ঢিল মেরে গাড়ির কাজ ভেঙে দেওয়া বা অফিসের সামনে। এরকম শান্তিপূর্ণ এবং ক্রিয়েটিভ ইনোভেটিভ প্রতিবাদ খুব কমই হতে পারে। সেজন্য মিজানুরকে আমি তো মনে করি যে একটা সম্বর্ধনা দেওয়া উচিত আমাদের নগরবাসীর তরফ থেকে। আমরা যারা এই পানির নিয়ে সমস্যায় ভুগি কম বেশি সকলেই ঢাকা মহানগরীতে এই সমস্যা রয়েছে এবং ঢাকার পানির মান তো আসলেই সত্যিকার অর্থে খুবই খারাপ। তো এখন শরবতের বিষয়টা হচ্ছে যে আপনি যেই পানি মানুষকে দিচ্ছেন এবং আপনি বলছেন এটি সুপেয় পানি, ভালো পানি, তাহলে আপনার ওই পানি পান করতে সমস্যাটা কোথায়? সেই পানি শরবত হোক বা চিনি দেওয়া হোক বা চিনি যদি নাই থাকে তাহলে আপনি কেন সেই শরবত খাবেন না? এবং এই
আইডিয়া যিনি নিয়েছেন তাকে আপনি মানসিক ভারসাম্যহীন তো বলতেই পারেন না। এটার জন্য তো আমি তো মনে করি যে এটি মিজানুরের উচিত মামলা করা, যে তাকে এরকম ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য জনসমক্ষে। কিন্তু আমি এই মিজানুরের প্রতিবাদের সমর্থন করি এবং আমি মনে করি যে এটি একটি ভালো কাজ হয়েছে। জনাব রাজা, এটি সত্য যে খুবই ইনোভেটিভ একটি প্রোটেস্ট তিনি করেছেন, এবং এটিকে নিয়ে দেখেন টিআইবির রিপোর্টের পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার এমডি যে প্রেস কনফারেন্সটা করেছিলেন, সেখানে কিন্তু তার সংস্থার অনেক সাফল্যের কথা তিনি বলেছিলেন, এবং ওয়াসা গত কয়েক বছরে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে, নতুন নতুন পানির পাইপ বসিয়েছে, কিন্তু একটি লাইনের জন্যে তার ওই সাফল্যটা চাপা পড়ে গেছে। সেটি হচ্ছে তিনি বলেছিলেন ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ সুপেয়। সুপেয়। এই একটি কথা দিয়ে কিন্তু বাকি সব চাপা পড়ে গেছে। সুতরাং কথাবার্তার ক্ষেত্রে একটু সাবধান হওয়া দরকার। এই একইভাবে আমি বলবো যেটি তিনি এই যে প্রতিবাদ যিনি করলেন, এই ভদ্রলোক, তাকে যেভাবে এটি নাটক বা তার মাথা খারাপ এই ধরনের কথাবার্তা বললে না, আসলে তিনি আরো তার অন্য অন্য সাইডগুলি একেবারে চাপা পড়বে। আমি মনে করি যে এইভাবে কাউকে হেয় করে বা কটাক্ষ করে কথা বলা উচিত না। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের পলিটিশিয়ানরা শেষ করতেই হবে। জয় মামুন এবং রেজনুল হক, উনি পলিটিশিয়ানদের মতো বক্তব্য দিচ্ছেন, এটা অনভিপ্রেত। ধন্যবাদ আপনাদের দুজনকে। শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন দর্শক।